মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আজকে আমরা সমবায় সমিতির বিকাশে বাংলাদেশে যে সমস্যা, যে বাধা বা অসুবিধা সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সমবায় সমিতির প্রকারভেদ, সাংগঠনিক স্তর বিচারে যে 4টি প্রকার সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনা শেষে আমি বলেছিলাম যে আমরা সামনের ক্লাসে সমবায় সমিতি বাংলাদেশে বিকাশের ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা সমবায় সমিতির বাংলাদেশে বিকাশের ক্ষেত্রে কি কি বাধা, সমস্যা বা অসুবিধার সম্মুখীন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা পয়েন্টগুলো আগে দেখে নিই। 1 নম্বর হচ্ছে ব্যবস্থাপনায় দক্ষতার অভাব। 2 হচ্ছে শিক্ষার অভাব। 3 হচ্ছে ঐক্য ও সহযোগিতার অভাব। 4 আত্মত্যাগ ও নিষ্ঠার অভাব। 5 উৎসাহ ও আগ্রহের অভাব। 6 হচ্ছে কি পুঁজির অভাব। 7 প্রশিক্ষণ সেবার অভাব। 8 হচ্ছে জনসাধারণের আস্থার অভাব। 9 দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং সর্বশেষ হচ্ছে সরকারি সহযোগিতার অভাব। পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছো পয়েন্টগুলো। এবার পয়েন্টগুলোতে আলোচনায় আসি। 1 নম্বর হচ্ছে ব্যবস্থাপনায় দক্ষতার অভাব। তাহলে সমবায় সমিতি সব কিছুই পরিচালনার ক্ষেত্রে একটি ব্যবস্থাপনা কমিটি প্রয়োজন করে, যে ব্যবস্থাপনা কমিটি সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করে। তাহলে সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে আমাদের এবং পরিচালনার ক্ষেত্রে অবশ্যই একটা ব্যবস্থাপনা কমিটি থাকে, যে ব্যবস্থাপনা কমিটি সুন্দরভাবে এবং সুনিপুণভাবে, দক্ষভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে। তো বাংলাদেশের সমবায় সমিতি যারা ব্যবস্থাপনায় রয়েছেন তারা অধিকাংশই দক্ষ নয়, তাদের কি রয়েছে, দক্ষতার অভাব রয়েছে। দক্ষ কারা হয়? যারা এই যে কাজটি পূর্বে করেছে তাদেরকে আমরা দক্ষ বলতে পারি, এবং পূর্বে সঠিকভাবে সুন্দরভাবে করেছে, সফলভাবে করেছে, তাদেরকে আমরা দক্ষ বলতে পারি। তাহলে সেরকম লোকের অভাব, এবং সেই লোকগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ভূমিকা রাখতে পারত, বর্তমানে বা আমাদের সমবায় সমিতির ক্ষেত্রে ব্যবস্থাপনায় যে লোকগুলো রয়েছে তাদের সেই দক্ষতা নেই। 2 নম্বর হচ্ছে কি শিক্ষার অভাব। তাহলে সমবায় সমিতি সব কিছুই, যে কোনো জিনিস পরিচালনা করতে গেলে সেই বিষয়ের উপরে আলাদা জ্ঞানের প্রয়োজন। হতে পারে একজন কোনো বিশেষ জ্ঞানান্বিত, কিন্তু সে যে বিষয়ে জ্ঞানান্বিত তাকে যদি অন্য আরেকটি বিষয়ের উপরে জ্ঞান প্রয়োগের জন্য বলা হয় তাহলে কিন্তু সে পারবে না। ধরা গেল একজন ডাক্তার, আমরা ডাক্তারই বুঝি, কিন্তু ডাক্তারের ক্ষেত্রে এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে। কেউ হচ্ছে ডায়াবেটিস বা কিডনি, বা দেখা যাচ্ছে কেউ শিশু বিশেষজ্ঞ, বা কেউ মেডিসিন বিশেষজ্ঞ, বা কেউ পঙ্গু হসপিটালের ডাক্তার, কেউ ব্রেনের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ দাঁতের ডাক্তার। তাহলে এই যে এগুলো কিন্তু সেক্টরগুলো সবাই কিন্তু MBBS পাশ করেছে, বা ডাক্তারি পাশ করার পর তার পরবর্তীতে তারা স্পেশালভাবে একটি কোর্স করে স্পেশালিস্ট হয়েছেন এক একটা বিষয়ের উপর। তাহলে শিক্ষার অভাব। তাহলে একজন শিক্ষিত লোক অবশ্যই একটি ভালো জ্ঞানের অধিকারী, কিন্তু তাকে কি করতে হবে, যে বিষয়ে সে কাজ করবে সেই বিষয়ে কিন্তু তার শিক্ষা অর্জন করতে হবে। সমবায় সমিতি সম্পর্কে আমার ধারণা নেই, আমি একজন ডক্টর, তাহলে আমি সেখানে কিন্তু সমবায় সমিতি পরিচালনা করতে পারবো না যদি আমার পূর্ব অভিজ্ঞতা না থাকে বা সেই সম্পর্কে কোনো জ্ঞান না থাকে। অথবা আমি সমবায় সমিতি পরিচালনা করেছি বহু বছর,
এখন নতুন আরেকটা সমবায় সমিতি দিতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জ্ঞানটা অনেক বেশি প্রয়োগ এবং ফলপ্রসূ হবে, কারণ আমার পূর্বের জ্ঞান বর্তমানে অনেক বেশি কাজে দিবে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, শিক্ষার অভাব, তাহলে তাকে কি করতে হবে, যে সমবায় সমিতি যারা পরিচালনা করবে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে, যাতে সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে যে শিক্ষার দরকার সেই শিক্ষাটা তাদের থাকে, অতএব সেটার অভাব রয়েছে। তারপর হচ্ছে ঐক্য ও সহযোগিতার অভাব। আমাদের দেশে সমবায় সমিতি গঠন করতে গেলে, সমবায় সমিতি হচ্ছে কি একটি ঐক্য, যে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আরেকটি হচ্ছে কি, এক 10-এর লাঠি একের বোঝা, তাই না? একজনের একটি কাজ 10 জন যদি ভাগ করে নিই তাহলে জিনিসটা কিন্তু আমরা সহজেই করতে পারবো। তাহলে একজনের বোঝা 10-এর যদি আমরা বহন করি তাহলে সেই ক্ষেত্রে সমবায় সমিতি কিন্তু সেই সূত্র অনুযায়ী কাজ করে। তাহলে এখানে ঐক্য এবং সহযোগিতার পূর্ণ মনোভাব সমবায় সমিতির মধ্যে থাকার কথা, কিন্তু সমবায় সমিতিতে ঐক্য এবং সহযোগিতা নেই। এখানে দলাদলি, হিংসা হানাহানি, স্বজনপ্রীতি বা লাভ লোকসানের হিসাবটা বেশি কষা হয়। এর জন্য আমাদের দেশে সমবায় সমিতি এখনও তার সফলতার পরিপূর্ণ রূপ অর্জন করতে সক্ষম হয়নি। তারপর রয়েছে 4 নাম্বার, আত্মত্যাগ ও নিষ্ঠার অভাব। আত্মত্যাগ, তাহলে সমবায় সমিতি কি করতে হবে, সকলের দলে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের সমবায় সমিতিতে অনেকটাই কম দেখা যায়। তাহলে আত্মত্যাগ নিজেকে ত্যাগ করে দিতে হবে, যে সমবায় সমিতির সকল সদস্যদের কল্যাণের জন্য নিজের ছোট ইচ্ছে বা নিজের ছোট স্বার্থকে ত্যাগ করে বড় স্বার্থকে গ্রহণ করতে হবে। নিষ্ঠার অভাব, নিষ্ঠা মানে একাগ্র চিত্তে নিজের মনোযোগ সহকারে, যে আমি যেভাবে কাজ করি সমবায় সমিতিতেও সেইভাবে কাজ করতে হবে, মন থেকে কাজটা করতে হবে। সেই যে মনোনিবেশ, নিষ্ঠা সহিত কাজ করা, ন্যায়পরায়ণতার সহিত কাজ করা, সেই জিনিসটা এখানে নেই। এই জন্য আত্মত্যাগ এবং নিষ্ঠার অভাব সমবায় সমিতির বিকাশের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। তারপর হচ্ছে 5 নাম্বার, উৎসাহ ও আগ্রহের অভাব। উৎসাহ ও আগ্রহের অভাব, তাহলে আমাদের দেশে যে সমবায় সমিতি রয়েছে, এই সমবায় সমিতি বিকাশের ক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে উৎসাহ এবং আগ্রহের অভাব। উৎসাহ, অনেকে উৎসাহ প্রদান করে যে সমবায় সমিতি গঠন করো, সমবায় সমিতি গঠনের মাধ্যমে তোমরা তোমাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারবে, তোমাদের দারিদ্রতা হ্রাস করতে পারবে, প্রয়োজন অনুযায়ী তোমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। সমবায় সমিতি তোমাদের সেই সুবিধা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে যে উৎসাহ প্রদান করে, সমবায় সমিতি সম্পর্কে একটু ধারণা দেয়া, সমবায় সমিতির সুযোগ সুবিধা ও উপকারিতা সম্পর্কে ধারণা দেয়া, এইগুলো আমাদের এখানে না থাকার কারণে মানুষের উৎসাহ এবং আগ্রহের অভাব রয়েছে। অনেকে আগ্রহ দেখেন না, সমবায় সমিতি কী করবে, বা এই সম্পর্কে অনেকের উৎসাহই নেই, কারণ এগুলো সম্পর্কে ধারণা প্রদান করা হয়নি। এটাও সমবায় সমিতির বিকাশের একটি বড় বাধা। তাহলে আমরা যে 5টি পয়েন্ট বললাম, এই 5টি পয়েন্ট আরেকবার দেখে নিই, যে বাংলাদেশের সমবায় বিকাশের সমস্যা সমূহ। 1 নাম্বার পেলাম ব্যবস্থাপনায় দক্ষতার অভাব। ব্যবস্থাপনায় কি, দক্ষতার অভাব। 2 নাম্বার পেলাম শিক্ষার অভাব। 2 নাম্বার কি পেলাম, শিক্ষার অভাব। 3 নাম্বার পেলাম ঐক্য ও সহযোগিতার অভাব। ঐক্য ও সহযোগিতার অভাব। 4 নাম্বার আমরা পেলাম আত্মত্যাগ ও নিষ্ঠার অভাব। আত্মত্যাগ ও নিষ্ঠার অভাব। 5 পেলাম উৎসাহ ও আগ্রহের অভাব। উৎসাহ এবং আগ্রহের অভাব। তাহলে এই 5টি আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি সবসময় তোমাদের বলি যে লেকচার শুনবে, লেকচার শোনা শেষ হলে তোমরা বইটা একবার পড়বে, পড়ে দেখবে যে বইয়ে কী বলা হচ্ছে, অথবা বইটা আগে পড়বে তারপর লেকচারটা শুনবে। তাহলে এর ফলে কি হচ্ছে, যেহেতু তোমাদের হেডলাইন লেখা থাকে, হেডলাইন দেখে তোমরা আগে বুঝতে পারবে যে বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা, তাহলে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে বাংলাদেশের সমবায় সমিতির সমস্যাটা আগে আমরা বইয়ের মধ্যে পড়ি, মনোযোগ সহকারে পড়ি, দেখি একটু বুঝতে পারি কিনা। তারপর স্যারের লেকচারটা শুনি, লেকচার শুনি এবং বইটা পড়ার, এই দুইটা নলেজের মধ্য থেকে তোমরা কিন্তু জিনিসটা অনেকটাই সহজভাবে বুঝতে পারবে। এই জন্য আমি বলি বই এবং লেকচার দোনোটার সংমিশ্রণে তোমরা তোমাদের ধারণাটা নাও। তাহলে এটা যে হুবহু লিখতে হবে এরকমের না, কিন্তু পয়েন্টটা যাতে ঠিক থাকে।
তারপরে আমরা 6 নম্বরে পাচ্ছি কি, পুঁজির অভাব। পুঁজি পুঁজি তাহলে সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে কিন্তু একটা পুঁজি লাগে, যে পুঁজির মাধ্যমে সমবায় সমিতি গঠন করব। তাহলে সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে যে আমাদের যে পুঁজি, এই পুঁজিগত, কারণ অধিকাংশ মানুষই দরিদ্র, অধিকাংশ মানুষই কি দিন আনে দিন খায়, এবং মানুষ কিন্তু পুঁজি যে সংস্থান করবে সেই পুঁজি সংস্থার মতো তাদের জায়গা নেই। কোন জায়গা থেকে নিয়ে আসবে? তারা দিন আনে দিন খায়। সমবায় সমিতি গঠনের জন্য যে একসাথে কিছু টাকা করবে, সেই টাকাটা করার মতো তাদের সামর্থ্য নেই। এই জন্য বলা হচ্ছে যে পুঁজির অভাব। সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে বাংলাদেশের বড় একটি অন্তরায় হচ্ছে পুঁজির অভাব। প্রশিক্ষণ সেবার অভাব। তাহলে সমবায় সমিতি কিভাবে গঠিত হবে, সমবায় সমিতি কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের সমবায় সমিতি কি কি নিয়ম কানুন, সমবায় সমিতি কোন কোন খাত থেকে কি কি প্রশিক্ষণ নিতে পারবে, কিভাবে সমবায় সমিতির জ্ঞান অর্জন করা যায়, দক্ষ লোকের পরামর্শ কোথায় পাওয়া যাবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্রশিক্ষণ সেবার মাধ্যমে জানা যায়। তাহলে এই প্রশিক্ষণ সেবা যদিও থাকে, কোথায় দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, কখন দেওয়া হচ্ছে, বা আদৌ সেবাটা কিভাবে নিলে ভালো হবে, এই বিষয় সম্পর্কে কিন্তু বাংলাদেশের জনগণের ধারণা নেই, আর এটার প্রচার এবং প্রসারও নেই। এই জন্য বলা হচ্ছে প্রশিক্ষণ সেবার অভাব। প্রশিক্ষণের মাধ্যমে যে একটা সেবা প্রদান করা হয়, যে সমবায় সমিতি সম্পর্কে ধারণা দেওয়া বা সমবায় সমিতির যে অধিকার সদস্যদের সেগুলো সম্পর্কে জানা, সেই প্রশিক্ষণ সেবার অভাব বাংলাদেশে বিদ্যমান। আর এর ফলে সমবায় সমিতি বিকাশের ক্ষেত্রে অন্তরায়। তারপরে আমরা আসি 8 নম্বর, জনসাধারণের আস্থার অভাব। জনসাধারণ বলতে বোঝাচ্ছে আপামর জনগণ যারা সমবায় সমিতি গঠন করে, তাদের মধ্যে কিন্তু পারস্পরিক ঐক্য, বিশ্বাস, এই বিষয়টা থাকা দরকার। এখন দেখা যাচ্ছে যে সমবায় সমিতি গঠন করা হলো, সমবায় সমিতির যারা সাধারণ সদস্য তারা এখানে টাকা জমা রাখে, যারা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা, তারা তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, বা তাদের মধ্যে নানা ধরনের যে বিশ্বাসযোগ্য মনোভাব, সেটার অভাব। এর ফলে কি হচ্ছে, জনগণ আস্থা রাখতে পারে না। চিন্তা করে যে আমি যে এখানে অর্থ রাখবো, সেই অর্থটা আসলে আমি নির্দিষ্ট সময় পর ফেরত পাবো কিনা, এই অর্থটা কেউ নিয়ে যাবে কিনা, অথবা কোনো কারণে অর্থ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিপূরণ আমি পাবো কিনা, অথবা এটা মিসম্যানেজমেন্ট হচ্ছে কিনা, এই যে বিষয়গুলো, এগুলোর কারণে জনসাধারণের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। জনসাধারণ বুঝতে পারে না যে আসলে কোনটা নিলে আমার ভালো হবে। এই জন্য বলা হচ্ছে জনসাধারণের আস্থার অভাব। আস্থা বা বিশ্বাস তারা রাখতে পারে না, তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে আসলে সমবায় সমিতিটা কি আসলে ভালো, আর যদি নেই তাহলে কোন সমবায় সমিতিটা আমার জন্য ভালো হবে, বা কি সমবায় সমিতি করলে আমার জন্য উপযোগী হোক, বা যারা সদস্য তারা কি আদৌ আমার জন্য অনেক বেশি সহযোগী হবে। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে নানা ধরনের আস্থার অভাব দেখা দেয়, আর পারস্পরিক নানা ধরনের সমস্যারও তৈরি হয়। এই জন্য বলা হচ্ছে জনসাধারণের আস্থার অভাব। 9 নম্বর হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। সমবায় সমিতি একটি গুরুত্বপূর্ণ মূলনীতির মধ্যে রয়েছে আমাদের যে দুর্নীতি, স্বজনপ্রীতি, বা যে এখানে নিজস্ব যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটাবো, কিন্তু সমবায় সমিতিতে সকলের তরে সকলে মরা, প্রত্যেকে মরা পরের তরে, এই নীতিতে আমাদের বিশ্বাসী হতে হবে। সমবায় সমিতিতে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপ্রীতি হয়। দুর্নীতি বলতে বোঝাচ্ছে কি, টাকার বিনিময়ে বা কোনো সুবিধা নিয়ে কাউকে সেবা প্রদান করে, এটার নামই হচ্ছে দুর্নীতি। যেখানে সেবা স্বেচ্ছায় পাওয়ার কথা, সেখান থেকে সেবার বিনিময় হচ্ছে কোনো সুবিধার মাধ্যমে, অর্থ সুবিধা বা অন্য কোনো সুবিধার মাধ্যমে, যেটাকে আমরা দুর্নীতি বলি। আরেকটা স্বজনপ্রীতি হচ্ছে কি, যে সে আমার পরিচিত, আমার আত্মীয়, আমার পরিবারের সদস্য, বা সে আমার বন্ধু, এগুলোর মাধ্যমে তাকে ছাড় দেওয়া হচ্ছে, বা তাকে অধিক সুবিধা দেওয়া হচ্ছে, বা সে যোগ্য না থাকা সত্ত্বেও তাকে সুবিধা প্রদান করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে স্বজনপ্রীতি। তাহলে দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এই দুটা বিষয় এতটাই বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সমবায় সমিতি ততটা বিকাশ ঘটতে পারেনি। এর জন্য বলা হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে বাধা, সমস্যা বা অসুবিধার ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপ্রীতি বিরাট একটা ভূমিকা পালন করে থাকে।
সর্বশেষ আমরা পাচ্ছি কি সরকারি সহযোগিতার অভাব। সরকারি সহযোগিতার অভাব। এখন এই সরকারি সহযোগিতার অভাব হচ্ছে সর্বশেষ। সর্বশেষ হচ্ছে সরকারি সহযোগিতার অভাব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সমবায় সমিতি যেখানে উপস্থিত হয় সদস্যদের নিয়ে পরিচালনার জন্য, সেখানে যে সহযোগিতা, সেখানে আইনগত সহযোগিতা, সরকারি নীতি নির্ধারকদের সহযোগিতা বা বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন ধরনের যে সরকারি যে বিষয়গুলো রয়েছে, এগুলো যদি সহযোগিতার মনোভাব সেখানে অভাব থাকে বা সেখানে যদি সহযোগিতা না পাওয়া যায়, বরঞ্চ সেখানে নানা ধরনের আরও বাধার সম্মুখীন হতে হয়। রাজনৈতিক সমস্যা, সরকারি যে যারা সহযোগিতা করার কথা তারা আরও অসহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করে, তাহলে সেখানে কিন্তু সমবায় সমিতি কখনোই গড়ে ওঠে না। দেখা গেল সমবায় সমিতি সরকারিভাবে যে সহযোগিতা থাকার কথা, সেখানে যাওয়ার পর বলা হচ্ছে যে না, আপনাদের এইভাবে কাজ করা যাবে না, আপনাদের নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে দুর্নীতির ফলে সেই নিয়ম বহির্ভূত কাজটাকে তারা আবার নিয়মের মধ্যে ফেলে দিচ্ছে এবং যে সহযোগিতা যেভাবে করার কথা সেভাবে করছে না। সময় পার হয়ে যাচ্ছে, সহযোগিতা করছে না। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে কি? সমাজের আর্থিক উন্নয়ন করা, সমাজের মানুষের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করবে। তাহলে আর্থিক এবং সামাজিক কল্যাণ সাধন করাই কিন্তু সমবায় সমিতির মূল উদ্দেশ্য। এখন সেই সমবায় সমিতি যদি আর্থিক এবং সামাজিক কল্যাণের জন্য যে কাজটি করতে যাচ্ছে, সেই কাজটি যদি সময় উপযোগী হয় এবং সেখানে যদি সরকার তার সহযোগিতার হাত না বাড়ায়, বরঞ্চ আরও নানা ধরনের বাধা প্রয়োগ করে, বিভিন্ন ধরনের ভুল ধরার চেষ্টা করে, তাহলে সেখানে কিন্তু সমবায় সমিতি কখনোই অগ্রসর হবে না। তাহলে সমবায় সমিতির জন্য কি প্রয়োজন? সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি সহযোগিতা এবং দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এগুলো থেকে দূরে থাকতে হবে। সরকারি সহযোগিতার হাত বাড়াতে হবে। সরকারি যে নীতি নির্ধারক রয়েছেন, প্রশিক্ষণের যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। সমবায় সমিতির উন্নয়নের জন্য সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় নামে আমাদের একটি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় নামে আমাদের কি একটি মন্ত্রণালয় রয়েছে, যেখানে সমবায় সমিতির সদস্যদের উন্নয়নের জন্য কাজ করা হয়। তাহলে এই যে উন্নয়নমূলক কাজ, সমবায় ব্যাংক রয়েছে বা সমবায় সমিতির যে বিভিন্ন ধরনের ঋণমূলক ব্যবস্থাগুলো রয়েছে, এগুলো সম্পর্কে সরকারকে সহযোগিতাপূর্ণ মনোভাব জনগণের উপর প্রয়োগ করতে হবে। তাদেরকে ধারণা দিতে হবে যে সমবায় সমিতির এই সুযোগ সুবিধা সরকার প্রদান করবে, আপনারা সমবায় সমিতি গঠন করুন, আপনাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে, কোনো ক্ষতিগ্রস্ত হলে সরকার সেই ক্ষতি দায়ভার গ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু পৃষ্ঠপোষকতামূলক ব্যবস্থা এবং সহযোগিতাপূর্ণ ব্যবস্থা। তাহলে এই সরকার যদি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করে, তাহলে কিন্তু এই ধরনের অভাব থাকে না। অতএব বাংলাদেশে সরকারি সহযোগিতার যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে, যার ফলে সমবায় সমিতি এখনো পর্যন্ত ততটা সফলতার মুখ দেখতে পারেনি। তাহলে সমবায় সমিতির যে বাধা বা সমস্যা বা অসুবিধা বিকাশের ক্ষেত্রে, সেগুলো আরেকবার আমরা দেখে নিই। এক হচ্ছে ব্যবস্থাপনায় দক্ষতার অভাব, শিক্ষার অভাব, ঐক্য ও সহযোগিতার অভাব, আত্মত্যাগ ও নিষ্ঠার অভাব, উৎসাহ ও আগ্রহের অভাব, পুঁজির অভাব, প্রশিক্ষণ সেবার অভাব, জনসাধারণের আস্থার অভাব, দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং সর্বশেষ আমরা পড়েছি সরকারি সহযোগিতার অভাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের যে বিষয়টা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সহজভাবে বোঝার চেষ্টা করবে। কোনো বিষয় কঠিনভাবে নয়, বই পড়বে, লেকচার শুনবে, অথবা লেকচার শুনবে, বই পড়বে, সহজভাবে বোঝার চেষ্টা করো। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে, পয়েন্টগুলো বুঝো, বুঝলেই একটু মনোযোগ দিলেই এখানে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ।